ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট 4, যার নাম জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু 19 নম্বর প্রশ্ন আসবে। এখান থেকে তোমরা 3 নম্বর প্রশ্ন পাবে, 4 নম্বর প্রশ্ন পাবে, আবার 8 নম্বরের প্রশ্নও পাবে। এই অধ্যায় কিন্তু টোটাল 4টে ইউনিট রয়েছে, আর এই 4টে ইউনিট তোমাদের যদি নখদর্পণে থাকে তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। দেখো, সামনে যেহেতু পরীক্ষা, সকলে ইউটিউবে সাজেশন ফলো করছো নিশ্চয়ই। এক একজন এক এক রকমের প্রশ্ন বলছে, এ কটা প্রশ্ন করলে কমন হয়ে যাবে। দেখো, কয়েকটা প্রশ্ন করে তোমরা হয়তো পরীক্ষার হলে যেতে পারো, তাতে ঝড়ে ভর যদি প্রশ্ন কমন চলে আসে তাহলে তোমরা খুব ভালো লিখে আসতে পারবে। কিন্তু সেটা যদি বিপরীত হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা ফেসে যাবে। কি লিখতে হবে কি লিখতে হবে না সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই সম্পূর্ণ ইউনিটের ভিতরে যা যা বিষয়গুলো রয়েছে সেটা যদি তোমরা মাথায় ঢুকায় নিতে পারো তাহলে কিন্তু দেখবে যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখে আসতে পারছো। তার জন্য পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু হাতে তো অত্যন্ত সময় কম, সময় তো আর নেই। এখন তো পাঠ্য বই খুঁটিয়ে পড়ার সময় নেই, সবাই তো সারা সেমিস্টার পড়াশোনাও করেনি, কেউ বা কেবলই পড়াশোনা করতে শুরু করে দিল। দেখো, তোমরা যে যখনই পড়াশোনা করতে শুরু করো না কেন, আজকের এই ভিডিওতে আমার সঙ্গে যদি তোমরা কিছুটা সময় কাটিয়ে যাও তাহলে কিন্তু এই ইউনিট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি হতে পারে এবং এই ইউনিটের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে এবং তোমরা গল্পের মতন করে কিন্তু লিখে আসতে পারবে। তার জন্য তোমাদের কিছুটা সময় আমাকে দিতে হবে। তোমরা যদি দাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই ইউনিট থেকে কিন্তু তোমরা ফুল মার্কস নিয়ে আসতে পারবে। তো বেশি কথা বাড়াবো না, সামনে যেহেতু পরীক্ষা, তো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। দেখো, আমাদের ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার হিস্ট্রি বিষয়ের ইউনিট 4 হচ্ছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। তো সবার আগে আমাদের জানতে লাগবে জাতীয়তাবাদ কি এবং বিচ্ছিন্নতাবাদ কি। তো জাতীয়তাবাদ কি বলতো? আমি থেকে যখন আমরা হব, অর্থাৎ আমি থেকে আমরা হব এবং আমরা সবাই এক, আমাদের ভিতরে যখন এই ঐক্যবদ্ধ আবেগটা কাজ করবে তখন সেটাকে কিন্তু বলা হবে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটা কি? এটা গঠন করব এবং ঐক্যবদ্ধ হব, অর্থাৎ গঠনমূলক এবং ঐক্যবদ্ধকারী। এটা হচ্ছে জাতীয়তাবাদের প্রকৃতি। এর উদ্দেশ্য কি? বিদেশি শাসন থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে এবং এর ফলাফল কি হয়েছিল? 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। জাতীয়তাবাদ কেন আসতো বলতো? কারণ ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের উপরে চরম অত্যাচার করছিল। সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতবাসীরা কিন্তু ঐক্যবদ্ধ হয় এবং তাদের ভিতরে কিন্তু জাতীয়তাবাদ জাগ্রত হয়। অপরদিকে বিচ্ছিন্নতাবাদ কি বলতো? যখন এই যে জাতীয়তাবাদে আমি থেকে আমরা হলাম, আর বিচ্ছিন্নতাবাদে কি? আমরা থেকে আলাদা হব, অর্থাৎ আমরা অপরের থেকে আলাদা। এই থিঙ্কিংটা যখন আমাদের ভিতরে কাজ করছে তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদ। অর্থাৎ আমরা যে চিন্তাটা, এই চিন্তাটা বিভেদের চিন্তা। এর প্রকৃতি কি? এর প্রকৃতি কিন্তু ধ্বংসাত্মক এবং বিভেদমূলক। এবং এর উদ্দেশ্য কি? মানে কিছু মানুষের বা কিছু গোষ্ঠীর স্বার্থ সিদ্ধি করা এবং তার পাশাপাশি একটা আলাদা পরিচয় তৈরি করা। এর ফলাফল কি হয়েছিল? এর ফলাফল কিন্তু 1947 সালে ভারত তো ভাগ হয়েছিল, ভারত একটা নতুন রাষ্ট্ররূপে প্রকাশ পেয়েছিল, পাশাপাশি পাকিস্তান রূপেও একটা নতুন রাষ্ট্রে প্রকাশিত হয়েছিল। তো এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। জাতীয়তাবাদটা কোনটা কি হচ্ছে? ঐক্যবদ্ধ হচ্ছে, আর বিচ্ছিন্নতাবাদটা আলাদা হচ্ছে। প্রশ্ন আসতে পারে জাতীয়তাবাদ কেন এলো বা জাতীয়তাবাদ উত্থানের পিছনে কারণগুলো কি আছে, সেটা একবার আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমেই আমরা যে কারণটাকে আলোচনা করবো সেটা হচ্ছে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা। অর্থাৎ এই সময়ে দেখা যাচ্ছে ভারতীয়রা কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তাদের ভিতরে অনেক রকমের জ্ঞান আসছে এবং তারা অনেক কিছু পড়াশোনা করার ফলে জানতে পারছে বিদেশি মানুষ স্বাধীনতা লাভ করছে। তখন বিদেশের মানুষ স্বাধীনতা লাভ করছে, তাহলে আমরা কেন স্বাধীনতা লাভ করতে পারবো না? তো পাশ্চাত্য শিক্ষায় কিন্তু ভারতীয়দের ভিতরে এই বোধটা চলে গেছিল যে বিদেশিরা যদি পারে স্বাধীনতা লাভ করতে, আমরাও কিন্তু পারবো। দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা কি বলতো? রেলপথের তখন কিন্তু ব্যবহার হয়ে গিয়েছিল এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গিয়েছিল, যার ফলে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালিত হতো, যার ফলে একে অপরের কথা কিন্তু সকলে জানতে পারতো। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর 3 নম্বর পয়েন্টে আমরা কি আলোচনা করবো? বিভেদ নীতি। অর্থাৎ ইংরেজরা কিন্তু ভারতীয়দেরকে নানা রকম ভাবে অপমান করতো, লাঞ্ছনা করতো, ভারতীয়দেরকে কোনো জায়গায় প্রবেশ করতে দিত না, ভারতীয়দের সঙ্গে অবিচার করতো। এটা কিন্তু শুধুমাত্র একটা স্থানে না, বিভিন্ন স্থানে, ভারতের প্রত্যেকটা স্থানে কিন্তু ইংরেজরা ভারতীয়দের প্রতি কিন্তু চরম অসহনীয় অত্যাচার করতো। এর ফলে কিন্তু ভারতীয়রা একটা সময় মনে করলো যে না, এবার আমাদের ইংরেজদের বিরুদ্ধে এক হওয়ার প্রয়োজন রয়েছে। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে সংবাদপত্রের ভূমিকা। অর্থাৎ সেই সময়কার গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলো আছে, আনন্দবাজার, হিন্দু প্যাট্রিয়ট, এই সমস্ত পত্রিকাগুলো কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যে
সমস্ত ইংরেজরা ষড়যন্ত্র করতো, অত্যাচার করতো, তা কিন্তু তারা পত্রিকায় প্রকাশ করতো। আর এই পত্রিকাগুলো কিন্তু সাধারণ মানুষ পড়তো যারা শিক্ষায় শিক্ষিত ছিল। আর এই সমস্ত আড্ডাগুলো হতো কিন্তু চায়ের দোকানে। তো তারা যখন জানতে পারলো এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের এরকম ঘটনা ইংরেজরা করছে, তো এক্ষেত্রে কিন্তু সংবাদপত্র তাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কারণ সংবাদপত্র পড়ার মাধ্যমে কিন্তু ভারতীয়দের ভিতরে আরো জাতীয়তাবোধ জাগ্রত হওয়ার প্রয়োজন দেখা দিয়েছিল। কারণ আমরা যদি এক না হই তাহলে ব্রিটিশরা আমাদের কিন্তু এভাবে আরো অত্যাচার করতে থাকবে। এরপরে কি আছে, এরপরে আমরা চলে আসবো মধ্যবিত্ত শ্রেণী। দেখো উচ্চবিত্তরা একরকম হয়, নিম্নবিত্তরা একরকম হয়, কিন্তু রেভুলেশন তৈরি করে কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্তরা কিন্তু শিক্ষিত বাবুরা কিন্তু দেখলো যে না, এবার তাহলে আমাদের করতে হবে কি, আন্দোলন করতে হবে, এবং আন্দোলনের জন্য বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা কিন্তু এখানে নেতৃত্ব দিতে শুরু করলো। তারপরে আমরা কি দেখবো, ইলবার্ট বিল বিতর্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক কিন্তু এই ইলবার্ট বিল, যেটা 1883 খ্রিস্টাব্দে হয়েছিল। এখানে এই বিলে কি বলা হয়েছিল যে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদের বিচার করতে পারবে, কিন্তু এর প্রতিবাদে শ্বেতাঙ্গরা কিন্তু বিভিন্ন টাইপের আন্দোলন করেছিল। যখন এরকম আন্দোলন হলো এবং ইংরেজরা যখন ভারতীয়দের মানে এই সিদ্ধান্তটাকে বা এই বিলের সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছিল না, তখন কিন্তু দেখা গেল যে ভারতীয়রা বুঝতে পারছে আমাদের দেশে আমরাই অবহেলিত, আমাদেরকেই নানা রকম ভাবে লাঞ্ছনা করা হচ্ছে, আমাদের কথা ব্রিটিশরা মানবে না। আচ্ছা ঠিক আছে, তো ভারতীয়রা চরম অপমান বোধ কিন্তু তাদের ভিতরে জেগে গেল, যার ফলস্বরূপ কিন্তু সবাই একজোট হওয়া শুরু করলো। তাহলে এই কটা কারণ হচ্ছে জাতীয়তাবাদ উত্থানের কারণ। যদি 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন আসে, সিম্পল ভাবে আমরা লিখে দেবো পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষার বিস্তার, রেলপথ বা যোগাযোগের বিস্তার, বিভেদ নীতি, মধ্যবিত্ত শ্রেণী, সংবাদপত্রের ভূমিকা, ইলবার্ট বিল। এই 4-5টা পয়েন্ট দিলেই তো 4 নম্বরের উত্তরটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে, তাই নয় কি? এর জন্য কি সাজেশন করার প্রয়োজন রয়েছে? অপরদিকে বিচ্ছিন্নতাবাদ কেন তৈরি হলো, সেক্ষেত্রে আমরা কি দেখবো, প্রথমে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো নীতি। অর্থাৎ এই যে ডিভাইড অ্যান্ড রুল কি, এক ভাইকে অন্য ভাইয়ের বিরুদ্ধে উস্কে দেওয়া, অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। ঝগড়া লাগাই কি করতে হবে, ইংরেজদের ভাগ করো এবং শাসন নীতি কিন্তু তারা অ্যাপ্লাই করে। তারপরে কি, শিক্ষার পার্থক্য। সবচেয়ে বড় কি, হিন্দুরা কিন্তু আগে ইংরেজি শিক্ষা শিখতে আরম্ভ করে, আর মুসলিমরা তাদের রক্ষণশীলতার জন্য কিন্তু এই শিক্ষা থেকে দূরে ছিল, যার ফলে ভারতীয়রা কিন্তু হিন্দুরা অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছিল। এটা একটা বিরাট বড় সমস্যা হচ্ছিল, এবং শিক্ষার পার্থক্যের জন্য কিন্তু হিন্দুরা নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছিল, মুসলিমরা কিন্তু সেই দিক থেকে পিছিয়ে ছিল। তারপরে কি, রাজনৈতিক ভয়, অর্থাৎ নিজেদের অধিকার হারিয়ে ফেলার ভয় থেকে কিন্তু আলাদা হওয়ার চিন্তা তাদের মানসিকতার ভিতরে আস্তে আস্তে ঢুকতে শুরু করে দেয়, যার ফলে কিন্তু অনেকে এখান থেকে সরে যায়। আর কিছু কিছু আছে মানুষ যারা ক্ষমতার লোভে, কিছু নেতা কিন্তু সাধারণ মানুষকে ধর্মের নামে আলাদা করে। তাহলে বিচ্ছিন্নতাবাদ ক্ষেত্রে আমরা কি দিতে পারি পয়েন্ট, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো শাসন করো নীতি, শিক্ষার পার্থক্য, রাজনৈতিক ভয়। 3টে পয়েন্ট বা 4টা পয়েন্ট দিলে কিন্তু আমাদের 3 বা 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে জাতীয়তাবাদ কি বা বিচ্ছিন্নতাবাদ কি, এই নিয়ে তোমাদের কোনো সংশয় থাকার কথা নয়। এবার আমরা জানবো কি একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ঐতিহাসিক বিতর্ক। এখানে ঐতিহাসিকদের যে বা ইতিহাস তত্ত্বের যে বিতর্ক, মানে এখানটা সবসময় যেন ভাববে স্বার্থ কাজ করে। স্বার্থ স্বার্থ কেমন, প্রথমে চলে আসো কেমব্রিজ গোষ্ঠী। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকের নাম কি বলতো, অনিশ্চিত। তো এদের যে থিঙ্কিংটা হচ্ছে সবচেয়ে বড় কথা, চাকরি করব, ক্ষমতা নিব এবং নিজেদের স্বার্থটাকে দেখবো। অর্থাৎ এটা ছিল ক্ষমতার ভাগ পাওয়ার লড়াই। অর্থাৎ এরা শুধু নিজেদের স্বার্থ দেখতো। কারা দেখতো, এখানে দেখতো হচ্ছে বড় লোকরা, তারা চাকরি করতো এবং নিজেদের স্বার্থটাকে বা নিজেদের পকেটটাকে গুছাতো। এটাই কিন্তু কেমব্রিজ গোষ্ঠীর মেন লক্ষ্য ছিল। অপরদিকে মার্ক্সবাদী গোষ্ঠী, এটা ঐতিহাসিকের নাম কি, রজনীকান্ত দত্ত। এর ব্যাপার কি ছিল, অর্থনৈতিক শোষণ এবং পুঁজিবাদের বিরুদ্ধে কিন্তু এরা লড়াই করতে চেয়েছিল। অর্থাৎ বুর্জোয়া ব্যক্তিরা থাকবে, পুঁজি থাকবে, বাজার থাকবে, এক শ্রেণীর মানুষ উন্নত হবে আর এক শ্রেণীর মানুষ পিছিয়ে নেমে যাচ্ছে। তো এর বিরুদ্ধে কিন্তু অ্যাকচুয়ালি মার্ক্সবাদীরা কিন্তু কথাবার্তা বলে। কিন্তু এখানে লাভবান কারা হতে পারতো, কাদের স্বার্থটা চরিতার্থ হতো, যারা বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ীরা। আর তারপরে নিম্নবর্গীয় বা সাবঅর্ডিনেট গোষ্ঠী, অর্থাৎ যারা সব সময়ের জন্য সব রকম কাজ করে, যেহেতু আমাদের সবচেয়ে কৃষক, শ্রমিক বা যারা অবহেলিত, লাঞ্ছিত, এরাই কিন্তু সবার মূল শ্রোতা, কিন্তু এদেরকে কিন্তু হাইলাইট করা হয় না। তো এদেরকে হাইলাইট কে করলেন, সাবঅর্ডিনেট গোষ্ঠীর রঞ্জিত গুহ, এর ঐতিহাসিক নাম। এরা কিন্তু কৃষক এবং নিম্নবর্গের মানুষদেরকে নিয়ে কাজ করতে শুরু করলেন, এদের লড়াইটাকে কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করলেন। এখানে এরা কিন্তু এই সমস্ত যারা নিম্নবিত্ত শ্রেণী তাদের স্বার্থটাকে দেখার চেষ্টা করলেন। তাহলে এখানে যদি জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন আসে, জাতীয়তাবাদ মানে কি, অত্যাচারের বিরুদ্ধে ঐক্য। বিচ্ছিন্নতা কি, বিচ্ছিন্নতাবাদ কারা করেছিল, ইংরেজরা কিন্তু চক্রান্ত করে করিয়েছিল। আর যদি ঐতিহাসিক বিতর্ক আসে, মানে কার কত স্বার্থ, কেমব্রিজদের ক্ষেত্রে বড় লোকদের চাকরির স্বার্থ, মার্ক্সবাদীদের ক্ষেত্রে বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ীদের স্বার্থ,
আর নিম্ন বর্গের ক্ষেত্রে কি হচ্ছে, যারা সাধারণ মানুষ তাদের ছাত্র দেখা হচ্ছে। তো এখান থেকে কিন্তু এই ধারণাগুলো তোমাদের রয়েছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উত্তরের পয়েন্টগুলো প্রায় একই হবে। ঐক্য অর্থাৎ জাতীয়তাবাদ আমাদের প্রাণ, তারপরে কি বিভেদ বিচ্ছিন্নতাবাদের কারণগুলো কি ছিল, অর্থাৎ এই ডিভাইড রুল, শিক্ষার পার্থক্য, রাজনৈতিক ভয়, তারপরে কি শোষণ, শোষণ কারা করতো, ব্রিটিশরা শোষণ করতো, এরপরে কি চেতনা, তাদের চেতনা জাগলো, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর চেতনা জাগলো। তো এর উপর ভিত্তি করে কিন্তু যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে। এটাই কিন্তু আমাদের ইউনিট 4 এর যে ফার্স্ট ধারণা, জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, সেই পাঠটুকু। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে ভিডিওটিকে আরেকবার দেখে নেবে, দেখবে তোমরা বুঝে গিয়েছো। এবার আমরা চলে আসবো এই ইউনিট 1, যেটা হচ্ছে আমাদের এই অধ্যায় ভিতরে রয়েছে। ইউনিট 1 এর নাম কি বলতো? আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা, হিন্দু মহাসভা। অর্থাৎ এই ইউনিটটাকে যদি আমরা খুব ভালো মতো করে পড়ি তাহলে আমরা দেখতে পাবো এখানে সাম্প্রদায়িক রাজনীতির কথা, দ্বিজাতি তত্ত্বের কথা, হিন্দু মহাসভার কথা এবং দেশভাগের পথে ভারত যে এগিয়ে যাচ্ছে সেই দিকটা কিন্তু লক্ষ্য করতে পারবো। সেটা কিভাবে লক্ষ্য করবো সেটা আমরা আস্তে আস্তে দেখি। প্রথমে আমরা কি দেখবো যে আলিগড় আন্দোলন। আচ্ছা, সবার আগে জানতে লাগবে যে এখানটায় আলিগড় আন্দোলনের প্রেক্ষাপটটা কি ছিল। সবার আগে প্রেক্ষাপট ছিল হচ্ছে ব্রিটিশদের প্রতি বা ইংরেজদের প্রতি আক্রোশ। কেন আক্রোশ? তার কারণ হচ্ছে 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হলো, সেই মহাবিদ্রোহের দায়টা সম্পূর্ণ মুসলিম সমাজের উপরে কিন্তু চাপানো হয়েছিল, যার ফলে মুসলিমরা সরকারি চাকরি বা শিক্ষা ক্ষেত্র থেকে কিন্তু অনেকভাবেই বঞ্চিত হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় কথা, পিছিয়ে পড়া সমাজ। কারণ মুসলিমদের ভিতরে রক্ষণশীল মানসিকতা ছিল, হিন্দুরা তো ইংরেজি শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, বাট তাদের ভিতরে ইংরেজি শিক্ষা না থাকার কারণে তারা পিছিয়ে পড়ছিল। এইটা কিন্তু একটা বড় সমস্যা মুসলিম সমাজের মধ্যে চলে আসছিল। তো এইখান থেকে মুসলিম সমাজকে বের করে আনার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ঘটলো, যার নাম সৈয়দ আহমেদ খান। আর এই সৈয়দ আহমেদ খান কিন্তু মুসলিমদের এই পিছিয়ে পড়ার ঘটনাটাকে লক্ষ্য করছিলেন। লোকটা মুসলিমদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম চেষ্টা করেছিলেন। প্রথম দিকে তার ধারণা কিন্তু খুব ভালো ছিল যে হিন্দু মুসলিম একা, হিন্দুরা তো এগিয়ে যাচ্ছে, মানে মুসলিমরা তো এগোতে পারছে না, তাহলে এদেরকে এগোনোর জন্য আমার কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো তিনি প্রথমে যে পদক্ষেপটা নিলেন আলিগড় আন্দোলনের ক্ষেত্রে, সবার প্রথমে তিনি কি করলেন যে শিক্ষার কথা বললেন। অর্থাৎ মুসলিম সমাজকে তিনি বলছেন মুসলিমদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং বিজ্ঞান মনস্ক হতে হবে। অর্থাৎ ইংরেজি শিক্ষা এবং আধুনিক বিজ্ঞানে কিন্তু মুসলিমদের শিক্ষিত হতে হবে। তোমরা প্রত্যেক মুসলিমরা কিন্তু ইংরেজি শিক্ষা গ্রহণ করবে এবং আধুনিক বিজ্ঞানে শিক্ষিত হবে, তারপরে তোমরা রাজনীতি করতে আসবে। বোঝা গেল? তারপরে কি শুধু মুখে বললেই তো হবে না, এটাকে তো করে দেখাতে হবে। তো এটা করার জন্য তো কোনো একটা ইনস্টিটিউশনের দরকার আছে। তখন সৈয়দ আহমেদ খান দ্বিতীয় ধাপে আসলেন। দ্বিতীয় ধাপে কি করছেন তিনি? তিনি আলিগড় শহরে একটা ইনস্টিটিউশন তৈরি করতেছেন। কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। তার নাম কি হচ্ছে? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আর এটাই কিন্তু ছিল মুসলিমদের আধুনিক চেতনার বিকাশের কিন্তু প্রাণ কেন্দ্র। তারপরে তিনি কি করলেন? তারপরে তিনি চলে আসলেন হচ্ছে মেন কথা সমাজের দিকে। অর্থাৎ মুসলিম সমাজে যে কুসংস্কারগুলো আছে, পর্দা প্রথা, বহু বিবাহ, এই সমস্ত বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলতে শুরু করলেন এবং এখান থেকে কিন্তু মুসলিম সমাজকে জাগরণের কাজটা তিনি করলেন। তারপরে তিনি কি বললেন? যে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখাতে হবে। স্যার সৈয়দ আহমেদ খান বলতে আরম্ভ করলেন বা বিশ্বাস করতে আরম্ভ করলেন যে ব্রিটিশদের সাথে বিবাদ করে কোনো লাভ নেই, তাদের সঙ্গে আনুগত্য রেখে আমাদেরকে সুযোগ সুবিধা নিয়ে আসতে হবে। তো সৈয়দ আহমেদ খান এইভাবে তার আলিগড় আন্দোলন তৈরি করলেন। এটা বোঝা যাচ্ছে তো? কিন্তু সবচেয়ে বড় কথা কি বলতো, এই যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটা তিনি তৈরি করলেন বা প্রতিষ্ঠা করলেন, এবার শুধু প্রতিষ্ঠা করলে তো হবে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো, শিক্ষার্থীরাও থাকলো, শিক্ষক তো প্রয়োজন। তো সৈয়দ আহমেদ খান চেয়েছিলেন যে তার ইনস্টিটিউশনে এমন কেউ থাকবে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, বিজ্ঞান মনস্ক হবে এবং যে মুসলিম সমাজকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করতে পারবে। ঠিক সেই সময় এরকম একটা থিঙ্কিং যখন সৈয়দ আহমেদ খানের ভিতরে কাজ করছে, এই প্রতিষ্ঠান সে 1875 সালে তৈরি করে ফেলছে, ঠিক তার 8 বছর পরে অর্থাৎ 1883 সালে এই ইনস্টিটিউশনে এন্ট্রি নিচ্ছে থিওডোর বেক, একজন শিক্ষাবিদ, যে কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিল এবং উনি ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 24 এবং এই ব্যক্তি যখন এই ইনস্টিটিউশনে আসলেন, এসে কিন্তু আমৃত্যু অর্থাৎ 15টা বছর কিন্তু এই ইনস্টিটিউশনে শিক্ষকতা করলেন। কিন্তু সবার আগে প্রশ্ন, এই থিওডোর বেক কি শিক্ষিত ছিলেন বা তিনি কি শিক্ষার কাজ করতে এসেছিলেন? তিনি তো এই ইনস্টিটিউটে পড়াচ্ছিলেন এবং ভালো পড়িয়েছেন, এটা তো অস্বীকার করার বিষয় না। কিন্তু তার পিছনের উদ্দেশ্য কি ছিল? তার পিছনের উদ্দেশ্য ছিল হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। অর্থাৎ তিনি পড়াশোনার পাশাপাশি অর্থাৎ পড়ানোর পাশাপাশি কিন্তু রাজনীতি করতে আসলেন।
ইনি কি করলেন, ইনি আসার পরে সে কিন্তু সৈয়দ আহমেদ খানের চিন্তা ভাবনায় বড় বদল নিয়ে আসলেন। অর্থাৎ কি করে ব্রেন ওয়াশ করতে হয় এই ব্যক্তিটা খুব ভালো মতো করে জানতো। সৈয়দ আহমেদ খান প্রথম অবস্থায় হিন্দু মুসলিমদের ভিতরে কিন্তু কোনো রকম বিভেদ করতেন না, ঠিক আছে, কোনো সমস্যা ছিল না, সবকিছু মেনে নিতেন। কিন্তু এই ব্যক্তি থিওডর বেক এসে কাজটা করলেন কি, প্রথমে তিনি বুঝাই দিচ্ছেন যে কংগ্রেস কিন্তু মুসলমানদের শত্রু, অর্থাৎ কংগ্রেস যে গণতন্ত্রের কথা বলছে তাতে কিন্তু ভারতীয় হিন্দুরাই কিন্তু লাভবান হবে, তোমরা কিছু পাবা না, কাজ করা পাবা। প্রথমে দিল ব্রেন ওয়াশ করে, বাহ। দ্বিতীয়ত কি, ব্রিটিশ আনুগত্যই শ্রেষ্ঠ, অর্থাৎ দেখো তোমরা যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেছো, লড়াই করে কি হবে, হিন্দুরা কিন্তু লড়াই করতেছে, ওরা কিন্তু সব সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে, তুমি ব্রিটিশদের সঙ্গে ভালো ব্যবহার করো, আনুগত্য রাখো এবং তাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে নাও। দিল সৈয়দ আহমেদ খানের ব্রেনটাকে ওয়াশ করে। তারপরে কি হবে মানে, অর্থাৎ এই যে বেগ বেগ কিভাবে প্রভাব ফেললো সৈয়দ আহমেদ খানের ভিতরে বোঝা যাচ্ছে। এর কাজটা কি ছিল, এর কাজটা ছিল হচ্ছে ব্রিটিশরা কিন্তু ভালো মতো বুঝে গেছিল কংগ্রেস যেভাবে এগিয়ে যাচ্ছে, আর কংগ্রেস যদি এরকম করে আন্দোলন করতে থাকে তাহলে তো আমাদের আর এই দেশে বেশি দিন মানে রাজত্ব করা যাবে না। তাহলে কংগ্রেসের বিরুদ্ধে নতুন একটা আমাকে দল তৈরি করতে হবে। সেটা কিভাবে সম্ভব, সেটা মুসলিমদেরকে যদি আলাদা করা যায়। ব্রিটিশরা কিন্তু খুব ভালো মতো বুঝে গেছিল ধর্মের ভিত্তিতে এদেরকে আলাদা করতে হবে। তাছাড়া 1857 সালের মহাযুদ্ধে এনফিল্ড রাইফেলে কার্তুজে গরু আসো করে চর্বি কেমন করে আসলো, ব্রেক মানে পলিটিক্সটা কিভাবে খেলেছে একবার ভেবে দেখো। তো এখানে বেকের কাজটা কি ছিল, বেকের কাজটা ছিল হচ্ছে কংগ্রেসকে মানে ঠেকানোর জন্য একটা সংগঠন তৈরি করা, এবং সেই সংগঠনটার নামটা কি হলো, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এখানে মুসলমানরা থাকতো। এবার কি, তিনি হিন্দু মুসলিম ঐক্যের বদলে তিনি পারতেন হিন্দু মুসলিম ঐক্য তৈরি করতে, তাদেরকে এক করতে, কিন্তু তিনি সেটা না করে তাদের মধ্যে কি আলাদা করার চেষ্টা করলেন, অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ দুটো জাতি হিন্দু মুসলিম তারা দুজনেই আলাদা এবং তাদের সংস্কৃতি কালচার সবকিছুই আলাদা, এরা কখনো এক হতে পারে না। তো এই ধারণা কিন্তু বা এই বিষটা কিন্তু সৈয়দ আহমেদ খানের মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন। অর্থাৎ এই বিয়ে আসলো কি করতে, পড়াতে এসে পলিটিক্স করে চলে গেল, আর ওখান থেকে কিন্তু আমাদের ভিতরে এখনো সে সমস্যা চলেই যাচ্ছে। আমরা কিন্তু এখান থেকে আর বেরিয়ে আসতে পারছি না, তাই নয় কি? তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে থিওডর বেক সম্বন্ধে আলোচনা করো, তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। 24 বছর বয়স ছিল, আমি তো মোহামেডান অ্যাংলো ইউনিভার্সিটিতে পড়ালো, কিন্তু পড়ানোর পাশাপাশি সে পলিটিক্স করে বেরিয়ে চলে গেল, সিম্পল বিষয়। তো এই যে ইনস্টিটিউটটা ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ, এখানে তো বেক পড়াচ্ছিলেন, তো এখানে কিন্তু বেশ কিছু শিক্ষিত মুসলিম সম্প্রদায় গড়ে উঠলো। তো এরা কিন্তু আধুনিক শিক্ষায় আস্তে আস্তে শিক্ষিত হলো। এবার শিক্ষিত হওয়ার পরে এরা করলো কি, যে ঠিক আছে চলো তাহলে এবার আমরা একটু ঘুরতে পারাই। তো আমরা ঘুরতে পারালে একটু ঘুরে একটু দেখে আসি দেশটা কেমন। তো এরা ঘুরতে কোথায় গেল, এরা ঘুরতে গেল হচ্ছে সেই সময় সিমলায়। কবে গেল, 1 অক্টোবর 1906 খ্রিস্টাব্দে। তার সঙ্গে গেল আগা খার সঙ্গে গেল, কয়জন গেল, 35 জন গেল। তো আগা খার নেতৃত্বে 35 জন মুসলিম 1 অক্টোবর 1906 খ্রিস্টাব্দে ঘুরতে বেড়া গেলে কোথায়, সিমলায়। তাদের উদ্দেশ্য কি ছিল, সিমলায় তখন থাকতেন বড়লাট লর্ড মিন্টো, তার সঙ্গে দেখা করা। তার সঙ্গে তারা দেখা করলেন, দেখা করার পরে বলতেছে যে মিন্টো বাবা বললাম কেন লর্ড মিন্টোকে বলা হচ্ছে, চেষ্টা করে বোঝানোর জন্য বলছি যে কি হয়েছে, আমাদের কিছু দাবির প্রয়োজন আছে। কি দাবি, যে আমাদের জন্য কিন্তু আলাদা ভোটের ব্যবস্থা করে দিতে হবে। বাবা বলে ঠিক আছে হবে। তারপরে কি, সরকারি চাকরিতে কোটা দিতে হবে, ঠিক আছে আমি দেখছি তোমার বিষয়টা। এই যে মিন্টো এই মুসলিমদের যে এই যে নেতৃত্ববৃন্দ আগাখান নেতৃত্বে যে শিক্ষিত ব্যক্তিরা গেল, তাদেরকে যে আশ্বস্ত করলেন, তার ফলে কি এই গ্রুপটা কিন্তু প্রচন্ড কনফিডেন্ট হয়ে গেল যে না ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নেই। এই যে মিন্টোর সঙ্গে আগাখান বা 35 জন শিক্ষিত ব্যক্তির যে আলাপ আলোচনা, এটাকে কিন্তু বলা হয় সিমলা বৈঠক। এটা কিন্তু 3 নম্বরে বা 4 নম্বরে আসতে পারে, লিখতে পারবে, আশা করি কোনো অসুবিধা হবে না। এবার কি হলো, এরা সিমলা থেকে ফিরে আসলো। এবার সেই সময় 30 ডিসেম্বর 1906 খ্রিস্টাব্দে ঢাকার নবাব সলিমুল্লাহ কি করলেন, তার আমন্ত্রণে একটা সভা বসালেন। তো সেই সভাতে সর্বসম্মতিক্রমে তৈরি হয়ে গেল নিখিল ভারত মুসলিম লীগ। বোঝা গেল? তো এবার সবচেয়ে বড় কথা, এই যে মুসলিম লীগ, তাহলে এই মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনের কারণগুলো কি হতে পারে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথমে কারণ আমরা দেখবো ব্রিটিশদের বিভেদ নীতি, অর্থাৎ এই যে ডিভাইড অ্যান্ড রুল। আশা করি মানে ব্রিটিশরা ইংরেজদের কি দিয়েছিল, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করতে। তারপরে কি, কংগ্রেস রীতি, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, যে মুসলিমরা ভারতে ভাবতো কি কংগ্রেস হিন্দুদের ছাত্র দেখবে, মুসলিমদের ছাত্র দেখবে না, এটা একটা থিঙ্কিং। তারপরে কি, সিমলা বৈঠক, এই যে লর্ড মিন্টোর সঙ্গে যে আলোচনাটা করলো, আগা খানের সঙ্গে 35 জন যে মুসলিমরা গিয়েছিল তারা, এটা। তারপরে কি হবে, স্বতন্ত্র সত্তা, অর্থাৎ নিজেদের ধর্ম এবং সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এগুলাই ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার যে প্রেক্ষাপটের কারণগুলো। আশা করি মুসলিম লীগের প্রেক্ষাপট যদি আসে তোমরা লিখতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। কবে তৈরি হলো, 30 ডিসেম্বর 1906 সালে।
কে আওয়াজ তুলেছিল? ঢাকা নবাব সলিমুল্লাহ নগরকরণে কিন্তু এই সভাটা বসেছিল, সেখানে সর্বসম্মতিক্রমে তৈরি হলো। এবার কি হলো, মুসলিমরা তো মুসলিম লীগ তৈরি করেছিল, এর ফলে মুসলিম লীগের পরবর্তীতে আমাদের কিন্তু বিপরীতে হিন্দুরা একটা সংগঠন তৈরি করলো যার নাম হিন্দু মহাসভা। এটা ফার্স্ট কিন্তু তৈরি হয়েছিল 1909 খ্রিস্টাব্দে পাঞ্জাবে। তারপরে এটা পাঞ্জাবে প্রথম হচ্ছে, তারপরে ঠিক 1915 খ্রিস্টাব্দে হরিদ্বারে যখন হচ্ছে তখন এটা কিন্তু সর্বভারতীয় হিন্দু মহাসভার প্রতিষ্ঠা হচ্ছে। এবং তারপরে 1923 সালে বারাণসীতে কিন্তু এই সংগঠনটা আরো শক্তি লাভ করছে এবং 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন যে আইন প্রণয়ন হলো, সেই আইনের ফলে কিন্তু এই যে হিন্দু মহাসভা এটা আরো শক্তিশালী হলো। কিন্তু এটা সব থেকে বেশি শক্তিশালী কখন হলো? ঠিক তার 2 বছর পরে, অর্থাৎ যখন দামোদর সাভারকার এই মানে সভার সভাপতি হলেন এবং তিনি কি বললেন যে হিন্দু মহাসভাতে হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রের দাবিকে কিন্তু তিনি জোরালো করে তোলেন। তাহলে হিন্দু মহাসভা ক্ষেত্রে কি প্রথম মানে মুসলিম লীগের পরিপ্রেক্ষিতে তৈরি করলেন। ফার্স্টে 1909 পাঞ্জাবে হলো, 1915 হরিদ্বারে হলো এবং এটা সর্বভারতীয় হিন্দু মহাসভায় পরিণত হলো। তারপরে 1923 বারাণসীতে শক্তি লাভ করলো। 1935 ভারত শাসন আইনের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে হিন্দু মহাসভা আরো বেশি শক্তিশালী হলো। আর ঠিক তার 2 বছর পরে 1938 খ্রিস্টাব্দে যখন বিনায়ক দামোদর সাভারকারের সভাপতি হলেন তখন তিনি কিন্তু হিন্দু রাষ্ট্র বা এই যে হিন্দুত্ব এই দাবিটাকে আরো জোরালো করে তুললেন। এবার কি হচ্ছে, 1937 খ্রিস্টাব্দে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কংগ্রেস জিতে যাচ্ছে। তো সেখানটাতে সবচেয়ে বড় ঘটনা ঘটতেছে কি, এই মুসলিমরা মানে মুসলিম লীগ কিন্তু অভিযোগ করতেছে যে যেখানে যেখানে কংগ্রেস রাজত্ব করতেছে সেখানে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে। এরকম করে তারা কিন্তু আন্দোলন করতে শুরু করে, যার ফল স্বরূপ দেখা যাচ্ছে 22 ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দে যখন এরকম একটা আন্দোলন চলছে তখন কংগ্রেস কিন্তু মন্ত্রিসভা থেকে নিজেদের পদত্যাগ করতেছে। আর এই যে কংগ্রেস 22 ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দে পদত্যাগ করলো, এই দিনটাকে মোহাম্মদ আলী জিন্নাহের আহ্বানে মুসলিম লীগ কিন্তু মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস হিসাবে পালন করলো। তাহলে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস কোনটাকে বলা হয়? 3 নম্বরের প্রশ্ন আসলে বা 4 নম্বরের প্রশ্ন আসলে পারা যাবে, তাই তো? এবার কি 23 মার্চ 1940 লাহোর প্রস্তাব। তো এখানে কি হয়েছিল, মুসলিম লীগের একটা বার্ষিক সম্মেলন বসতো। তো সেই সম্মেলন বা অধিবেশন, তো সেই যে অধিবেশনটা বসছে তার সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অর্থাৎ 23 মার্চ 1940 লাহোর প্রস্তাবে মানে এটা কি ছিল, মুসলিম লীগের বার্ষিক সম্মেলন। এর সভাপতি কি ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে বাংলার একজন নেতা ছিলেন যার নাম ছিল এ ফজলুল হক, যাকে শিরি বাংলা বলা হয়। সে তখন বলতে আরম্ভ করলো যে সমস্ত জায়গায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। পাকিস্তানের কথা কিন্তু সরাসরি বলেনি, শুধু এটাই বলেছিল যে সমস্ত জায়গায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত জায়গাকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। আর ঠিক এখান থেকেই কিন্তু পাকিস্তান আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হলো। তো এটাই আছে তোমাদের কিন্তু ইউনিট 1। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? আলিগড় আন্দোলনের সৈয়দ আহমেদ খানের ভূমিকা কি ছিল? থিওডর বেকের ভূমিকা কি ছিল? সিমলা বৈঠক সম্বন্ধে আলোচনা করো, হিন্দু মহাসভা নিয়ে আলোচনা করো, তারপরে তোমার লাহোর প্রস্তাব নিয়ে আলোচনা করো এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ কি হতে পারে। আশা করি যে পার্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই পার্টটা তোমরা যদি ঠিকঠাক করে শুনে নাও আশা করি এখান থেকে কোনো প্রশ্নের উত্তর তোমরা আটকাবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু সঠিকভাবে করে আসতে পারবে। এরপরে আমরা পরবর্তী ইউনিটে চলে যাব যার নাম সংগঠিত জাতীয়তাবাদ ও রাজনীতির উত্থান। এখানে আমরা দেখতে পাবো কি 1917 খ্রিস্টাব্দের আগে থেকে 1917 খ্রিস্টাব্দের পরে অবধি। তো এই সময় পর্বটাকে আমি আমার মতো করে দুটো ভাগে ভাগ করছি। 1836 থেকে 1914 যেখানে ভারতের রাজনৈতিক জাগরণ হচ্ছে এবং 1914 থেকে 1917 এই 3 বছর কিন্তু জাতীয় আন্দোলনের পরবর্তী সন্ধিক্ষণ তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা একটু দেখি যে এই যে পিরিয়ডটা, যে এই পিরিয়ডে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটতেছে এবং বিভিন্ন জায়গায় বিতর্ক তৈরি হচ্ছে। তো রাজনৈতিক চেতনার উন্মেষ কিন্তু ঘটতেছে 1836 থেকে 1883 থেকে 85 অবধি। 1836 থেকে 1885 ধরে নাও। তো 1836 খ্রিস্টাব্দে কি হচ্ছে, বঙ্গভাষা প্রকাশনা সভা তৈরি হচ্ছে। আর এটা কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল। রাজা রামমোহন রায় যারা অনুগামী ছিল তারা কিন্তু এই সংগঠনটাকে তৈরি করেছিলেন। এদের কাজ কি ছিল, যে একটা কর্মমুক্ত জমির উপরে সরকার কেন খাজনা বসাবে সেই নিয়ে কিন্তু এরা প্রতিবাদ করতো। তারা বঙ্গভাষা প্রকাশনা সভা কবে হয়েছিল? 1836। কারা করেছিল? রামমোহনের অনুগামীরা। কেন করেছিল? তার কারণ হচ্ছে কর্মমুক্ত জমির উপরে সরকার খাজনা বসাতো, এর উপরে এরা আন্দোলন করতে চেয়েছিল। বুঝা গেল? তারপরে কি হচ্ছে, ঠিক তার 2 বছর পরে জমিদার সভা তৈরি হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। এদের উদ্দেশ্য কি ছিল? জমিদারদের স্বার্থ রক্ষা করা। বুঝা গেল? নামের পুস্তক জমিদার সভা, অর্থাৎ জমিদারদের স্বার্থ রক্ষা করা। এরা কিন্তু প্রথম বার্ষিক ফি এবং সংবিধান মেনে চলা শুরু করেছিল। এরা সংবিধান মানত, বার্ষিক ফিও দিত, এগুলো একটু স্টেট ফরওয়ার্ড মেনে সবকিছু চলত।
তারপরে কি হচ্ছে ভারত সভা, যেটা 1876 খ্রিস্টাব্দে হচ্ছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দ বসুর নেতৃত্বে কিন্তু এই সভা তৈরি হচ্ছে। এরা কিন্তু সাধারণ মানুষের স্বার্থে লড়াই করত, এরা কিন্তু ইলবার্ট বিলকে সমর্থন করেছিল এবং সবচেয়ে বড় যেটা কাজ করেছিল, আইসিএস পরীক্ষার বয়স কমানোর জন্য কিন্তু এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করেছিলেন এবং এরা কিন্তু এই সমস্ত আন্দোলন বা প্রতিবাদ কিন্তু এই সভার মাধ্যমে করতেন। তো এই যে এতগুলো তোমরা দেখতে পাচ্ছ, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, তো এই টাইম পিরিয়ডটা 1836 থেকে 1885, এটা 19 শতক বলা হয়। তো এই সময়টায় কিন্তু ভারতের বুকে অনেক রাজনৈতিক এবং সামাজিক সংগঠন তৈরি হয়েছে। এই জন্যই ডক্টর অনিল শীল এই সময়কালকে কিন্তু সভা সমিতির যুগ বলেছেন। তাহলে সভা সমিতির যুগতে প্রশ্ন আসলে বলা যাবে কে বলেছিল সভা সমিতির যুগ? ডক্টর অনিল শীল। কেন বলেছিল? কারণ 1836 থেকে 1885 এর ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি, অসংখ্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠন গড়ে উঠেছিল। তাই জন্য কি হয়েছিল, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা লিখতে পারবো। আর এর পাশাপাশি কিন্তু ইলবার্ট বিল বিতর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা 1883 খ্রিস্টাব্দে হয়েছিল। এটা কি ছিল? সবচেয়ে বড় কথা হচ্ছে শ্বেতাঙ্গরা কিন্তু ভারতীয়দের বিচারের কাছে তাদের বিচার করবে এটা মেনে নিতে পারছিল না। তার বদলে তারা কিন্তু একটা ডিফেন্স অ্যাসোসিয়েশন গড়ে তুলে এই বিলের বিরোধিতা করতেছে। এই বর্ণ বিদ্বেষে কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত হয়েছিল, ইলবার্ট বিল থেকে শুরু হবে। তো এবার আমরা দেখব ভারতের জাতীয় কংগ্রেস ও তার আদিকাল। তো আমরা প্রথমেই দেখতে পাবো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন করতেছে 1885 খ্রিস্টাব্দে, যার সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই অধিবেশনে 72 জন প্রতিনিধি ছিলেন। কতজন প্রতিনিধি ছিলেন? 72 জন। তো এর মূল দাবি ছিল লবণের উপরে কর কমাতে হবে এবং সামরিক ব্যয় কমাতে হবে। লবণের উপরে কর কমানো এবং সামরিক ব্যয় কমাতে হবে। এরপর চলে আসছে সেফটি ভাল্ভ তত্ত্ব বা সেফটি ভাল্ভ বিতর্ক। এটা কে করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। তো ইনি কংগ্রেসের প্রথম প্রধান উদ্যোক্তা ছিলেন। অনেকে মনে করতেন ইংরেজরা যাতে বড় কোনো বিদ্রোহ, যে 1849 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হলো, এরকম আর কোনো বড় বিদ্রোহের যেন সম্মুখীন না হয়, তাই সাবধানতাবশত এই কংগ্রেসটা তৈরি করা হচ্ছে। এবং লালা লাজপত রায় যে ব্যক্তিটা আছেন, একে কিন্তু মানে এই সেফটি ভাল্ভ তত্ত্বকে কিন্তু হিউমের মস্তিষ্ক প্রসূত সন্তান বলেছে। আর অন্যান্য ঐতিহাসিকরা একে জাতীয় চেতনার স্বাভাবিক ফল বলেছে, মাথায় রাখবে। এরপরে নরমপন্থী পর্যায়, অর্থাৎ 1885 থেকে 1905। 1885 থেকে কি হলো? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, আর 1905-এ বঙ্গভঙ্গ হচ্ছে। তো এই যে 20টা বছর, এই 20টা বছর ছিল কিন্তু মানে নরমপন্থীদের পর্যায়ে। অর্থাৎ এই জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠা হলো বলতো? 28 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে। কোথায় তৈরি হলো? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তো এখানটা থেকে হচ্ছে আর মনে থাকবো, 28 ডিসেম্বর 1885 বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। প্রথম 20 বছরের কংগ্রেসের নেতৃত্ব কারা দিয়েছিলেন? দাদাভাই নওরোজি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সমস্ত ব্যক্তিত্বদের লক্ষ্য কি ছিল? যে আমরা কি করব, ব্রিটিশ সংবিধানের মধ্যে থাকবো এবং ব্রিটিশদেরকে প্রার্থনা করব, আবেদন করে যে সমস্ত সুযোগ সুবিধা পাবো সেটাকে আমরা নেব। এটা ছিল হচ্ছে এই নরমপন্থীদের থিঙ্কিং। কিন্তু সবচেয়ে বড় ঘটনা কি হচ্ছে, এই যে নরমপন্থীদের যে ভিক্ষাবৃত্তি, উন্নয়ন বিনিময় করা, এটা কিন্তু কংগ্রেসের একটা গোষ্ঠী মেনে নিতে পারেনি। আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে চরমপন্থী একটা থিঙ্কিং বা চরমপন্থী ভাবধারা উদ্ভব করতেছে। অর্থাৎ এই চরমপন্থী ভাবধারার মূল নেতা কে ছিলেন বলতো? লাল বাল পাল। লাল বাল পালকে, লাল হচ্ছে লালা লাজপত রায়, তিনি পাঞ্জাব থেকে ছিলেন। বাল হচ্ছে বাল গঙ্গাধর তিলক, তিনি মহারাষ্ট্র থেকে ছিলেন। এবং বিপিন চন্দ্র পাল, তিনি বাংলা থেকে ছিলেন। এই তিনজনকে একত্রে লাল বাল পাল বলা হয়। এই যে তিলক আছে না, এই যে বাল গঙ্গাধর তিলক, এর কিন্তু একটা থিঙ্কিং ছিল। তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। এবং এই ব্যক্তিটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে ধর্ম এবং রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে তোলার জন্য কিন্তু শিবাজী উৎসব এবং গণপতি উৎসবের কিন্তু প্রচলন করেছিলেন। এরই পাশাপাশি তিনি কিন্তু মারাঠা এবং মারাঠি এবং কেশরী পত্রিকা কিন্তু সম্পাদক ছিলেন। কে ছিলেন? তিলক। এবং তিনি কি বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার। তো এই সমস্ত ধারণা কিন্তু বলে তারা কিন্তু আস্তে আস্তে বয়কট এবং প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। এরপরে কি হচ্ছে? সুরাট ডিভিশন 1907 খ্রিস্টাব্দে কি হচ্ছে? নরম এবং চরমপন্থীদের ভিতরে কিন্তু মতের মিল হচ্ছে না, যার ফলে এই যে সুরাট অধিবেশনটা, এই অধিবেশনে কংগ্রেস কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। আর এই ভাগ হয়ে গেল, যার ফলে জাতীয় আন্দোলন কিন্তু কিছুটা পরিমাণ দুর্বল হয়ে গেল। এরপরে আমরা কি দেখবো? বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ আন্দোলন কবে হলো? 1905। তো এখানে কি হলো? লর্ড কার্জন সে কিন্তু বাঙালিদের যে এই একতা, হিন্দু মুসলিমের যে একতা, এটা কিন্তু সে মেনে নিতে পারছিল না। সে ভাবছিল বাঙালিরা যদি এভাবে একতা থাকে তাহলে ব্রিটিশরা কিন্তু বেশিদিন শাসন করতে পারবে না। তাহলে কি করতে হবে? এদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করতে হবে। তার জন্য কি করা প্রয়োজন? বাংলাকে ভাগ করা প্রয়োজন। আর যেমন ভাবা তেমন কাজ। এই লর্ড কার্জন করলেন কি? 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দুই ভাগে ভাগ করে দিলেন।
আর যে বাংলাকে দুই ভাগে ভাগ করে দিলেন সাথে সাথে কিন্তু বাংলার যারা জনবাসী আছে বাসিন্দারা তারা কিন্তু এটা মেনে নিতে পারলেন না। সবচেয়ে সেই সময়কার বিখ্যাত ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রাখি বন্ধন পালন করেন এবং তিনি কিন্তু একটা গানও গাইলেন। এই গানটা কিন্তু এখনো আমরা গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কিন্তু সেই সময় সবার ভিতরে জাতীয়তাবোধ বা দেশপ্রেমের কাজ করেছিল। এর পাশাপাশি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি কি বলেছিলেন, এই দিনটা আমরা অরন্ধন পালন করবো। তো ঘরে ঘরে সবাই কিন্তু অরন্ধন পালন করেছিল, কেউ কোনো রান্না করেনি, আমরা আলাদা হলাম এই জন্য কেউ রান্না করেনি। আর সবচেয়ে বড় কথা কি, এই সময় ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু বিলেতি কাপড় যেটা করতো না, বিলেতি কাপড় বর্জন করলো, সেগুলো পুড়িয়ে ফেললো এবং স্বদেশী যে কাপড়গুলো আছে তা করতে শুরু করলো। অর্থাৎ স্বদেশী দ্রব্যকে তারা গ্রহণ করলো, বিদেশি দ্রব্যকে তারা বর্জন করলো। এরই পাশাপাশি এরা কি করলো, ব্রিটিশ দ্রব্য, স্কুল, আদালত বয়কট করা শুরু করলো, অর্থাৎ বর্জন করা শুরু করলো। সরকারি স্কুল ছেড়ে সবাই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করতে করলো এবং জাতীয় শিক্ষা পরিষদ গঠন হলো, যেমন কি বিটিআই ফুটবল কি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তো এরপরে কি হচ্ছে, এর ফলাফলটি কি হচ্ছে যে এখানে আরেকটা জিনিস ঘটনা, অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বঙ্গভঙ্গের প্রতিবাদে কিন্তু ভারত মানচিত্র এগিয়েছিলেন। হ্যাঁ, তো এটা কিন্তু ভাবতে হবে। তো এবার কি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, এই যে ফলাফলটা কি হলো, 1911 সালে প্রবল আন্দোলনের মুখে পড়ে এই বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু সরকার বাতিল করতে বাধ্য হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বঙ্গভঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল, তার কারণ মুসলিম সমাজ কিন্তু এই আন্দোলনের সঙ্গে সেভাবে যুক্ত হননি, শিক্ষিত সমাজে যুক্ত হননি। কারণ কেন মুসলিমরা হয়নি, তোমরা বুঝতেই পারছো, তাদের ভিতরে কিন্তু থিঙ্কিং চলে এসেছিল অলরেডি যে আমরা হিন্দু মুসলিম আলাদা, তাই মুসলিমরা কিন্তু সেভাবে এগিয়ে আসেনি, যার ফলস্বরূপ কিন্তু এটা আমরা ব্যর্থতার পর্যবেসিত হয়েছিল। এরপর কি দেখবো আমরা সশস্ত্র বিপ্লবী আন্দোলন, যেটা 1902 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। অর্থাৎ এটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল ভারতীয়রা, কিন্তু এটাতে যখন কাজ হচ্ছিল না তখন সবচেয়ে বড় ঘটনা কি, আত্মবলিদানের পথে হাঁটলেন আমাদের ছাত্র সমাজ। তারা কিন্তু আস্তে আস্তে কি করলেন আমরা দেখবো। প্রথমে বাংলায় ফিরে আসি, বাংলায় মেদিনীপুর এবং কলকাতায় কিন্তু অনুশীলন সমিতি তৈরি হলো। অনুশীলন সমিতি কি তৈরি করেছিল বলতো, সতীশচন্দ্র বসু ও প্রমোদনাথ মিত্র। আর এর পরবর্তীকালে কিন্তু যুগান্ত দল তৈরি হলো, এটা কি করেছিল বাড়ি ঘোষ। মাথায় রাখবে, অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু এবং প্রমোদনাথ মিত্র, যুগান্ত দল কিন্তু বাড়ি ঘোষ, এটা তৈরি হতে আরম্ভ করলো, সক্রিয় হতে আরম্ভ করলো এই সমস্ত দলগুলো। এর পাশাপাশি কি হচ্ছে, 1908 খ্রিস্টাব্দে একটা ছোট্ট বালক, বয়স তার 17 থেকে 18, ক্ষুদিরাম, সে করলো কি, প্রফুল্ল চাকীকে সঙ্গে নিয়ে চলে গেল কিংসফোর্টকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু কিংসফোর্ট যে গাড়িটা ছিল সেই গাড়ির উদ্দেশ্য করে কিন্তু সে বোমা মারলো। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিন্তু কিংসফোর্ট ছিল না, ছিল তার পত্নী এবং বাচ্চা কেনেডি। তো কেনেডি কিন্তু সেখানে মারা গেল, যার ফলস্বরূপ কিন্তু শুরু হয়ে গেল আলিপুর বোমা মামলা। তো আলিপুর বোমা মামলা যে হলো, এই আলিপুর বোমা মামলা চলাকালীন কিন্তু অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরামকে কিন্তু ফাঁসি দেওয়া হলো। সবচেয়ে বাচ্চা বিপ্লবী, তাকে ফাঁসি দেওয়া হলো। আর সেই সময় কিন্তু ক্ষুদিরাম কাজ করেছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, মাথায় আছে তো। তো এটা কি গেল, ক্ষুদিরাম মুসলিম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখানটা। তারপরে কি, পাঞ্জাব এবং মহারাষ্ট্রে কি হচ্ছে, চাপেকার ভাতৃদ্বয় এবং সাভারকর এরা অভিনব ভারত লড়াই করে লড়াই করার জন্য তীব্র প্রতিবাদ করতে শুরু করতেছে, মানে চাপেকার ভাতৃদ্বয় এবং সাভারকর। আর বিদেশের মাঠে কি করেছিল বলতো, লালা হরদয়াল, যিনি সান ফ্রান্সিসকোতে 1913 খ্রিস্টাব্দে গদর বাড়ি তৈরি করেন। গদর শব্দের অর্থ কি, বিদ্রোহ। এবার কোনাকাটা হলো জাহাজ ঘটনা যখন ঘটলো, তখন শিখ ও পাঞ্জাবি বিপ্লবীরা কিন্তু উত্তেজিত হয়ে পড়লো। তো বিদেশের মাটিতে কিন্তু এইভাবে লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে যে গদর বাড়ি তৈরি করলো তার মাধ্যমে কিন্তু বিদ্রোহ করেছিল। এখানে লালা হরদয়াল নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, তারপরে তোমার গদর বাড়ি নিয়ে প্রশ্ন হতে পারে, তারপরে তোমার ক্ষুদিরামকে নিয়ে প্রশ্ন হতে পারে, আলিপুর বোমা মামলা নিয়ে প্রশ্ন হতে পারে, অনুশীলন সমিতি, যুগান্ত সমিতি নিয়ে প্রশ্ন হতে পারে, কত টুকরো প্রশ্ন হতে পারে। শুধুমাত্র সাইসাত করে গেলে কমন হয় বলো তো। আচ্ছা, তারপরে কি এখানে একটা প্রশ্ন হতে পারে, বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কি ছিল। দেখো, স্বদেশী আন্দোলন অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু এই সরলা দেবী চৌধুরানী কিন্তু প্রতাপাদিত্য উৎসব এবং বিরাষ্টমী ব্রত, মাথায় রাখবে, প্রতাপাদিত্য উৎসব এবং বিরাষ্টমী ব্রত কিন্তু শুরু করেছিলেন। মহিলারা ক্রিকেটিং ও গুপ্ত বিপ্লবী সমিতিতে সাহায্য করতে শুরু করেছিলেন। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার জেনে রাখো, যেরকম বাসুদেব বর্মন ফার্কে, ইনি কি করেছিলেন, সশস্ত্র বিপ্লব পদে জনক ছিলেন এবং মহারাষ্ট্রে ব্রিটিশদের বিরুদ্ধে রামসি বাহিনীকে সংগঠিত করেন এবং শেষমেশ এডেন জেলে কিন্তু কারাবরণ করেছিলেন। কে করেছিলেন, বাসুদেব বর্মন ফার্কে। বাঘা যতীন, আচ্ছা বাঘা যতীন ফুল নাম কি বলতো, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে প্রশ্ন হচ্ছে বাঘা কেন, কারণ এই যতীন মুখোপাধ্যায় কিন্তু খালি হাতে বাঘকে মেরেছিলেন, তাই এর নাম কিন্তু বাঘা যতীন। তো মাথায় রাখবে, তিনি যুগান্তর দলের নেতা ছিলেন এবং 1915 খ্রিস্টাব্দে বুড়িবালামের যুদ্ধে কিন্তু তিনি প্রত্যক্ষ সংগ্রামে ব্রিটিশদের কাছে কিন্তু নিহত হয়ে শহীদ হয়েছিলেন। মাথায় রাখবেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের রাষ্ট্রগুরু, 1876 ভিতরে ভারত সভা তৈরি করেছিলেন। আর ভারত সভায় ICS পরীক্ষা নিয়ে
কি নিয়ে কি করতো, আইসিএস পরীক্ষা নিয়ে তারা কিন্তু বিরোধ করেছিল, বয়স বাড়াতে লাগবে, ইলবার বিলের পক্ষে ছিল। তো এটা নিয়ে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু ক্যারেক্টার আসতে পারে। অ্যানি বেসান্ট মাথায় রাখতে হবে, তিনি একজন আইরিশ মহিলা ছিলেন এবং এই আইরিশ মহিলা থিওসফিক্যাল সোসাইটির নেত্রী ছিলেন এবং জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম মহিলা সভাপতি ছিলেন এই অ্যানি বেসান্ট। ইনি সবচেয়ে বড় কথা তিলকের সঙ্গে হোম রুল আন্দোলন পরিচালনা করেছিলেন। কোন আন্দোলন? হোম রুল আন্দোলন। এটা কিন্তু প্রশ্ন হতে পারে ছোটখাটো। তাই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এছাড়াও কিছু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, লালা হরদয়াল। হরদয়াল কোনটা কোনটা মনে থাকবে তো? সান ফ্রান্সিসকোতে গতবারে তৈরি করেছিলেন 1913 খ্রিস্টাব্দে, মাথা রাখবে। ক্ষুদিরাম বসু তোমরা জানেন উপকূল জায়গায় সঙ্গে নিয়ে ইন্সপেক্টর হত্যা করতে গিয়েছিল, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এবার কি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার বিসমার্ক। বিসমার্ক কে? বিসমার্ক তো জার্মানির ঐক্য আন্দোলনের উপকার ছিলেন। তাহলে বিসমার্ককে আমরা কেন করবো? কারণ বিসমার্কের রক্ত রহনীতি ছিল, এই রক্ত রহনীতি চরমপন্থীকে কিন্তু চরম পরিমাণে উজ্জীবিত করেছিল। তাই বিসমার্কটা কিন্তু গুরুত্বপূর্ণ না, জাস্ট জানার জন্য বললাম। এবার কি সবচেয়ে বড় ঘটনা হচ্ছে লখনৌ চুক্তি, যেটা 1916 খ্রিস্টাব্দে হয়েছিল। কি হয়েছিল বলতো? দেখো 1907 খ্রিস্টাব্দে সুরাটে তো চরমপন্থী এবং নরমপন্থীরা আলাদা হয়ে গেল, আর এই লখনৌ চুক্তিতে ঘটনা ঘটলো কি 1916 খ্রিস্টাব্দে চরমপন্থী আর নরমপন্থী পুনরায় আবার মিলিত হয়ে গেল। বুঝা গেল? এবার কি হচ্ছে সবচেয়ে বড় কথা, মহাত্মা গান্ধী যে 1915 খ্রিস্টাব্দে কিন্তু বা তার আগে কিন্তু আফ্রিকা ছিল, তিনি 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারিতে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিল কোথায়? ভারতে। ভারতে যে এন্ট্রি নিয়ে নিল, এন্ট্রি নিয়ে নেওয়ার পরে তিনি করতেছেন সবচেয়ে বড় কাজ করতেছেন, ঠিক তার 2 বছর পরে 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ, অর্থাৎ বিহারের নীলকর চাষিরা কিন্তু কৃষকদের উপরে চরম পরিমাণে অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এই গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের ডাক দিলেন এবং এটা কিন্তু তার প্রথম সফল আন্দোলন হয়ে গেল। আর এই সফল আন্দোলন হলো এবং গান্ধীকে সকলে কিন্তু মানতে শুরু করলো। আর এই সালে 1917 সালে কিন্তু মন্টেগু তৎকালীন গভর্নর তিনি ঘোষণা করলেন যে ভারতে এবার একটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এই যে 1915 9 জানুয়ারি গান্ধীজি এন্ট্রি নিলেন এবং 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ তার একটা সফল আন্দোলন হলো, তার মাধ্যম দিয়ে কিন্তু এই ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীজিকে সূচনা হলো। তো এটা হচ্ছে তোমাদের প্রথম দুটো ইউনিট 4। বুঝা গেল? মানে যে অধ্যায়টা আছে সেই অধ্যায় দুটো ইউনিট। এরপরে পরবর্তী দুটো ইউনিট আছে, এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, আসলে তোমাদের মাথার মধ্যে থাকবে না। তো এই ইউনিট কি প্রশ্ন হতে পারে একটু মাথায় রেখে নাও। তোমরা এখানে দেখতে পারো যে সভা সমিতি যুগ কাকে বলে, কে বলেছিল, কেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা নিয়ে আসতে পারে। আশা করি তোমরা লিখতে পারবে 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন আসলে, 2 নম্বর তো নেই, 3 নম্বর প্রশ্ন আসলে লিখতে পারবে। জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করো, চরমপন্থী নরমপন্থী যে বিভেদটা এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, সুরাট কংগ্রেস নিয়ে প্রশ্ন আসতে পারে, লখনৌ চুক্তি নিয়ে প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। কোন ক্যারেক্টার দিয়ে প্রশ্ন আসতে পারে, ক্যারেক্টারগুলো তোমাকে বলে দিলাম এখানে, বাসুদেব বর্মন ফালকে, বাঘাযতীন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অ্যানি বেসান্ট, এছাড়া অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, এই প্রশ্নগুলো কিন্তু এখানে হতে পারে। মহাত্মা গান্ধীর আবির্ভাব, চম্পারণ সত্যাগ্রহ, এই প্রশ্নগুলোই হবে। এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্বন্ধে আলোচনা করো, কেন বঙ্গভঙ্গ আন্দোলন ব্যর্থ হলো। আচ্ছা, স্বদেশী আন্দোলন, বিপ্লবী আন্দোলন, নারী সমাজের ভূমিকা কি ছিল, আশা করি লেখা যাবে, তাই না? তো এইটুকুই হচ্ছে তোমাদের কিন্তু আলোচনার বিষয় ছিল। আশা করি তোমাদের অসুবিধা হবে না। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আরো 2-1 বার দেখে নিবে। এই দুটা ইউনিট থেকে যে প্রশ্ন আসে তুমি কিন্তু করে আসতে পারবে। আমি যে কথাগুলো বললাম সেটা যদি তোমরা ঠিকঠাক করে শুনে থাকো তাহলে এটাকে কেন্দ্র করে কিন্তু তোমরা বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে, অসুবিধা হবে না। ভয়ের কিন্তু কোনো কারণ নেই। কয়েকটা প্রশ্ন করে গিয়ে পরীক্ষা হলে বিপদে পড়াচ্ছে, সম্পূর্ণ কনসেপ্টটা বুঝে তোমরা যদি পরীক্ষায় যাও তাহলে প্রশ্ন কমন আসুক বা না আসুক তুমি কিন্তু নিজের মতো করে লিখে আসতে পারবে। যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করলাম পরীক্ষার আগে তোমাদেরকে বোঝানো, তোমরা কতটা বুঝতে পারলে সেটা আমি হয়তো কমেন্টেই জানতে পারবো। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, এরকম কোন কোন ভিডিও তোমাদের প্রয়োজন আছে। তো যে কোন ভিডিও প্রয়োজন আছে আমাকে বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সামনে সেই টাইপের ভিডিওগুলো নিয়ে আসা। ভিডিওটি তোমরা যদি ইউটিউব প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা পেতে পারো। আর এই ভিডিওর কিছুটা অংশ আমি কিন্তু সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি পেজে, ফেসবুক পেজেও দেবো, ইনস্টাগ্রাম পেজেও দেবো। ওখানে তোমরা যদি পেজ ফলো করে থাকো তাহলে পেজটাকে অবশ্যই কিন্তু দেখো এবং পেজটাকে ফলো করে রেখো, তাহলে কিন্তু সুবিধা হবে কি যে কোনো ভিডিও তোমরা আবার দেখতে পারবে। তো আজকের আলোচনা এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। হাতে সময় খুব কম, ভালো মতো করে পড়াশোনা করো, মনোযোগ সহকারে ভিডিওগুলোকে দেখো, আশা করি নিরাশ হবে না, সফলতা তোমরা লাভ করবে। আজকের মতো এখানে, সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।